নমস্কার। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর জীববিদ্যার প্রথম চ্যাপ্টার জীবের জনন নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি 4 ভাগে ভাগ করা হয়েছে, 4টি ইউনিট আছে। প্রথম ভাগ রিপ্রোডাকশন ইন অর্গানিজমস, মানে জীবের জনন। আজকে আমরা সেই অংশের একটি অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি প্রাণী জগতে। তার কারণ, যে কোনো প্রাণী তার অস্তিত্ব বজায় রাখতে এই পদ্ধতি ব্যবহার করে থাকে। মানে আজকে আমরা জনন অর্থাৎ রিপ্রোডাকশন নিয়ে আলোচনা করব। রিপ্রোডাকশন যে কোনো প্রাণীর একটি খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে আমরা এই পদ্ধতিকে কিভাবে ডিফাইন করতে পারি? মানে এর সংজ্ঞা কি? যে জৈবিক প্রক্রিয়ার সাহায্যে জীব তার অনুরূপ বা প্রায় অনুরূপ এক বা একাধিক জীব সৃষ্টির মাধ্যমে নিজ বংশগতির ধারা ও নিজ প্রজাতির অস্তিত্ব বজায় রাখে, তাকে জনন বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিপ্রোডাকশনের মাধ্যমে যে কোনো প্রাণী তার অস্তিত্ব বজায় রাখতে পারে এই পৃথিবীর বুকে। জনন প্রক্রিয়ার মাধ্যমে জন্মের ফলে জীবের সংখ্যা বৃদ্ধি ঘটে, আবার মৃত্যুর কারণে জীবের সংখ্যা কমে যায়। তাহলে এইভাবেই জন্ম ও মৃত্যুর মাধ্যমে জীবের সংখ্যা বৃদ্ধি ও হ্রাসের দ্বারা প্রকৃতিতে জীব সংখ্যার ভারসাম্য বজায় থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যে রিপ্রোডাকশন এবং জনন কাকে বলে। আমরা যদি একটি প্রাণীর উদাহরণ নিয়ে দেখি, তাহলে আমরা কি দেখতে পারবো? তার জন্মের পর সে ধীরে ধীরে বড় হয়ে ওঠে এবং সে যখন বড় হয়ে ওঠে তার কিছু শারীরিক পরিবর্তনও ঘটে। তার শরীরের ভেতরে এবং বাইরে কিছু পরিবর্তন ঘটে। তাহলে আমরা যখন দেখছি যে একটি প্রাণী জন্মাচ্ছে, জন্মের পরে তার শারীরিক বিভিন্ন রকমের পরিবর্তন হচ্ছে যতদিন না তার মৃত্যু ঘটছে। তাহলে এই যে সময়কাল, যখন থেকে তার জন্ম হচ্ছে, যতদিন সে বেঁচে থাকছে এবং তারপরে বয়সকালে যখন তার মৃত্যু হচ্ছে, এই যে সময়কাল, এই সময়কালকে আমরা বলি আয়ুষ্কাল অথবা লাইফ স্প্যান। এই আয়ুষ্কাল বা লাইফ স্প্যানের 4টি পর্যায় দেখা যায়। যেমন শৈশব, জুভিন্যালিটি। এই সময় জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ও বিকাশ ঘটে, মানে ধীরে ধীরে একটি ছোট শিশু বড় হয়ে ওঠে। দ্বিতীয় ধাপ কি না জননগত পরিণতিকাল, দ্যাট ইজ রিপ্রোডাক্টিভ ম্যাচিউরিটি। এই সময় আমরা দেখতে পাই যে প্রাণীর মধ্যে রিপ্রোডাক্টিভ ম্যাচিউরিটি মানে নতুন প্রজন্মকে জন্ম দেওয়ার ক্ষমতা তৈরি হয়। তৃতীয় ধাপ কি? এই সময় ধীরে ধীরে দেখা যায় জীবের বয়োবৃদ্ধি ঘটছে এবং বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা ক্ষয় হচ্ছে বা কমে আসছে এবং আলটিমেটলি ডেথ মানে মৃত্যু ঘটছে, যেই সময় জৈবিক কাজের সম্পূর্ণ সমাপ্তি ঘটে যায়। স্বাভাবিক অবস্থায় বার্ধক্য প্রাপ্তির পর জীবের মৃত্যু ঘটছে। তাহলে সেটা হচ্ছে গিয়ে একজনের জীবনের শেষ পর্যায়। তাহলে এইভাবে আমরা একজনের জীবন বা লাইফ স্প্যানকে 4টে ভাগে বা পর্যায়ে ভাগ করতে পারি। এবং প্রত্যেকটি জীবের মানে প্রত্যেকটি স্পিসিসে, প্রত্যেকটি আলাদা আলাদা জীবের আয়ুষ্কাল বা লাইফ স্প্যান আগের থেকেই নির্ধারিত, কিন্তু সেটা জীবের শরীরের আকার বা আকৃতির ওপর নির্ভর করে না। এখানে আমরা
দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রাণীর বিভিন্ন আয়ুষ্কাল। সবচেয়ে কম আয়ুষ্কাল কিছু মাইক্রো অর্গানিজমসের, কিছু মিনিট থেকে কয়েক ঘন্টা। আবার কিছু কিছু প্রাণী যেমন মেফ্লাই, সিকাডা, এদের একদিন। আবার কিছু প্রাণী দেখা যাচ্ছে কয়েক সপ্তাহ বা কয়েক মাস। তো এইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রাণীর বিভিন্ন আয়ুষ্কাল বা লাইফ স্প্যান। সবচেয়ে বেশি লাইফ স্প্যান, সবচেয়ে ওল্ডেস্ট প্লান্ট যেটা ক্যালিফোর্নিয়া ইউএসএ তে পাওয়া যায়, 11,300 বছর। তাহলে এভাবে আমরা বুঝতে পারছি যে লাইফ স্প্যান বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে আলাদা আলাদা হয়। জীবের বিভিন্ন প্রকার লিঙ্গ লক্ষণ। জীবদেহে জননাঙ্গের উপস্থিতি ও কার্যকারিতার ভিত্তিতে জীবের লিঙ্গ নির্ধারণ করা হয়। লিঙ্গ অনুযায়ী জীবকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন উভলিঙ্গ জীব মানে বাইসেক্সুয়াল অর্গানিজম এবং একলিঙ্গ জীব মানে ইউনিসেক্সুয়াল অর্গানিজম। যে সমস্ত প্রাণী দেহে পুরুষ এবং স্ত্রী দুই জননাঙ্গই উপস্থিত থাকে তাদেরকে আমরা উভলিঙ্গ জীব বলি। মানে উভলিঙ্গ প্রাণীদেহে শুক্রাশয় অর্থাৎ টেস্টিস এবং ডিম্বাশয় অর্থাৎ ওভারি দুটোই উপস্থিত থাকে। যেমন উদাহরণ, গাছেদের ক্ষেত্রে জবা, মিষ্টি আলু এরা বাইসেক্সুয়াল, এবং প্রাণীদের ক্ষেত্রে ফিতাকৃমি, কেঁচো এরা বাইসেক্সুয়াল। মানে এদের মধ্যে দুই জননাঙ্গই উপস্থিত থাকে। এরপরে আসি একলিঙ্গ জীবে। মানে যেই প্রাণীদের মধ্যে যে কোনো একটি জননাঙ্গ উপস্থিত থাকে, অর্থাৎ হয় শুক্রাশয় না হলে ডিম্বাশয়, যে কোনো একটি থাকে, তাদেরকে আমরা ইউনিসেক্সুয়াল অর্গানিজম অর্থাৎ একলিঙ্গ জীব বলি। তাহলে যে প্রাণীদেহে শুধু টেস্টিস অথবা শুক্রাশয় থাকবে তারা পুরুষ, এবং যে প্রাণীদেহে শুধু ডিম্বাশয় অথবা ওভারি থাকবে তারা স্ত্রী। যেমন গাছেদের ক্ষেত্রে পেঁপে গাছ, এদের ক্ষেত্রে আমরা মেয়ে পেঁপে অর্থাৎ স্ত্রী পেঁপে গাছ এবং পুরুষ পেঁপে গাছ আলাদা করে দেখতে পাই। এবং প্রাণীদের ক্ষেত্রে মাছ, ব্যাঙ, সাপ, পাখি, মানুষ এদের ক্ষেত্রে আমরা পুরুষ মানুষ এবং স্ত্রী আলাদাভাবে আমরা দেখতে পাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে জননাঙ্গের উপস্থিতি অনুযায়ী আমরা প্রাণীদের দুভাগে ভাগ করতে পারি, উভলিঙ্গ জীব এবং একলিঙ্গ জীব। পুরুষ ও স্ত্রী ফুলের উপস্থিতির ভিত্তিতে উদ্ভিদের প্রকারভেদ। পুরুষ ও স্ত্রী ফুলের উপস্থিতির ভিত্তিতে প্রধানত দুটো শ্রেণীতে ভাগ করা যায়, মোনোইশিয়াস প্লান্ট অর্থাৎ সহবাসী উদ্ভিদ এবং ডায়োশিয়াস প্লান্ট অর্থাৎ ভিন্নবাসী উদ্ভিদ। সহবাসী উদ্ভিদ মানে যখন পুরুষ এবং স্ত্রী ফুল একই উদ্ভিদে হয় তখন তাকে আমরা সহবাসী উদ্ভিদ বলি। যেমন কুমড়ো, ভুট্টা এদের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে একই গাছে পুরুষ এবং স্ত্রী ফুল দুটোই জন্মাচ্ছে। এবং ডায়োশিয়াস প্লান্ট বা ভিন্নবাসী আমরা কাদের বলি, যখন দেখি পুরুষ এবং স্ত্রী ফুল দুটো আলাদা আলাদা গাছে জন্মাচ্ছে তখন তাকে আমরা ভিন্নবাসী উদ্ভিদ বলে থাকি। যেমন মার্চেন্টিয়া, পেঁপে ইত্যাদি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ ও স্ত্রী ফুলের উপস্থিতির উপর নির্ভর করে দু ধরনের গাছ। একটি সহবাসী উদ্ভিদ যেখানে আমরা দেখছি যে পুরুষ এবং স্ত্রী ফুল দুটি টাইপেরই ফুল একই গাছে জন্মাচ্ছে, এবং ভিন্নবাসী উদ্ভিদ যেখানে আমরা দেখতে পাচ্ছি পুরুষ ফুল একটি গাছে এবং স্ত্রী ফুল আরেকটি গাছে জন্মাচ্ছে। মানে দুটি গাছ একই স্পিসিসের কিন্তু আলাদা 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 গাছের মধ্যে তারা জন্মাচ্ছে। এরপরে আমরা আসি গ্যামেট
উৎপত্তি অনুসারে জীবের প্রকারভেদ। মানে গ্যামেটের উৎপত্তি অনুসারে জীব দু প্রকারের হয়। মূলত এটা ছত্রাক অর্থাৎ ফাঙ্গাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন হোমোথ্যালিক বা আরেকটি হচ্ছে হেটেরোথ্যালিক। তাহলে হোমোথ্যালিক কাকে বলছে? যখন জীবের কার্যকারী গ্যামেটের মধ্যে কোনো পার্থক্য নির্ণয় করা যায় না আর গ্যামেটগুলি একই জীবদেহে তৈরি হয়, তখন ওই প্রকার জীবকে আমরা হোমোথ্যালিক বলে থাকি। এক্ষেত্রে একই জীবদেহে বা থ্যালাসে উৎপন্ন পুরুষ এবং স্ত্রী জনন কোষ সেলফ ফার্টিলাইজেশন করতে সক্ষম হয়, মানে সন্নিষেক করতে সক্ষম হয়। যেহেতু একই জীবদেহের মধ্যে স্ত্রী পুরুষ জনন কোষ থাকছে, তাই তারা সেলফ ফার্টিলাইজেশন করতে পারে। এবং হেটেরোথ্যালিক কাকে বলছি? যখন জীবের কার্যকারী গ্যামেট একই প্রজাতির দুটি ভিন্ন জীবদেহে বা থ্যালাসে তৈরি হয়, তখন ওই প্রকার জীবদেরকে আমরা বলে থাকি হেটেরোথ্যালিক, যেমন রাইজোপাস। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে গ্যামেটের উৎপত্তি অনুসারে জীব দু ধরনের হতে পারে, হোমোথ্যালিক এবং হেটেরোথ্যালিক। হোমোথ্যালিক মানে যখন জীবের কার্যকারী গ্যামেটের মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না এবং গ্যামেটগুলি একই জীবদেহে তৈরি হয়, তখন ওই প্রকার জীবকে আমরা হোমোথ্যালিক বলে থাকি এবং এদের ক্ষেত্রে সেলফ ফার্টিলাইজেশন সম্ভব। এবং হেটেরোথ্যালিক মানে যখন জীবের কার্যকারী গ্যামেট একই প্রজাতির দুটো ভিন্ন জীবদেহে বা থ্যালাসে তৈরি হয়, তখন আমরা ওই প্রকার জীবদেরকে হেটেরোথ্যালিক বলে থাকি, যেমন রাইজোপাস। জননের সংখ্যার ভিত্তিতে সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন প্রকারভেদ। তাহলে যে সমস্ত গাছেদের মধ্যে ফুল ফোটে, সেই সমস্ত গাছেরা তাদের লাইফ স্প্যানের মধ্যে কতবার রিপ্রোডাকশন বা জনন করতে সক্ষম, তার উপর নির্ভর করে উদ্ভিদ তিন ধরনের হতে পারে। মনোকার্পিক, অর্থাৎ যে সমস্ত গাছেদের জীবনকালে একবারই জনন হয়, তাদেরকে আমরা মনোকার্পিক উদ্ভিদ বলে থাকি। ফুল ও ফলের সৃষ্টির পরেই এই সমস্ত উদ্ভিদরা মারা যায়। যেমন একবর্ষজীবী উদ্ভিদ মানে অ্যানুয়াল প্লান্টস, যাদের এক বছরে জীবন, তাদের ক্ষেত্রে যেমন ধান, গম, এদেরকে আমরা মনোকার্পিক প্লান্ট বলি। আবার দ্বিবর্ষজীবী, যারা 2 বছরে যাদের জীবনকাল এবং 2 বছরের মধ্যে তারা একবারই জনন করতে পারে, তাদেরকে আমরা মনোকার্পিক প্লান্ট বলি, যেমন গাজর, মূলো ইত্যাদি। এবং বহুবর্ষজীবী উদ্ভিদ মানে পেরিনিয়াল প্লান্টস, যাদের বহু বছর তারা বেঁচে থাকে কিন্তু তারা একবারই জনন করতে পারে, তাদের ক্ষেত্রে তারাও মনোকার্পিক প্লান্টের মধ্যেই পড়ে, যেমন বাঁশ গাছ। এরপরে আসি পসিকার্পিক বা পসিকার্পিক উদ্ভিদ বা প্লান্ট, যারা তাদের জীবনকালে 2 বার থেকে 4 বার জনন হয়, তাদের পসিকার্পিক উদ্ভিদ বলে, যেমন প্ল্যান্টাগো। এবং পলিকার্পিক উদ্ভিদ বা প্লান্ট মানে যাদের জীবনদশায় অনেকবার জনন হয়, তাদের পলিকার্পিক উদ্ভিদ বলে, যেমন বিভিন্ন রকমের পেরিনিয়াল প্লান্টস, যারা বহু বছর বাঁচে, যে সমস্ত গাছ, যেমন আম, কমলালেবু, আপেল প্রভৃতি, তাদেরকে আমরা পলিকার্পিক প্লান্ট বলতে পারি। এই সমস্ত গাছেদের ক্ষেত্রে প্রতি বছরই ফুল ও ফল তৈরি হয়। কিছু কিছু গাছের ক্ষেত্রে সারা বছর ধরেই ফুল জন্মায়, যেমন জবা। এবারে আমরা দেখে নেব জননের কিছু মৌলিক বৈশিষ্ট্য, মানে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রিপ্রোডাকশন। যদিও বিভিন্ন জীবে বিভিন্ন প্রক্রিয়ায় জনন হয়, কিন্তু জননের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো সব রকমের পদ্ধতিতেই একইভাবে
হয়। যেমন ডিএনএ প্রতিলিপি গঠন মানে ডিএনএ রেপ্লিকেশন। যখনই কোনো প্যারেন্ট সেল থেকে নতুন সেল বা কোষ তৈরি হয়, যখন একটা কোষ থেকে নতুন দুটো কোষ তৈরি হয়, তার আগে ডিএনএ প্রতিলিপি গঠন হয়। তার কারণ যখন একটা কোষ থাকে তার মধ্যে যে ডিএনএর সংখ্যা থাকে সেটা তার জন্য যথেষ্ট, কিন্তু তার থেকে যখন নতুন কোষ তৈরি হয় তার সেই কোষের ডিএনএর জন্য ডিএনএ প্রতিলিপি গঠন করা প্রয়োজন। সেই জন্য নতুন কোষ তৈরি হওয়ার আগে ডিএনএ যেটা প্যারেন্ট সেলে থাকে মানে প্যারেন্ট কোষে থাকে সেটা আগে প্রতিলিপি গঠন হয়, মানে ডিএনএ রেপ্লিকেশন হয়ে একটা ডিএনএ থেকে আরো আরেকটা ডিএনএ তৈরি হয় এবং তার পরে নতুন সেল তৈরি হয় বা নতুন কোষ তৈরি হয়। এরপরে ডিএনএ থেকে আরএনএ গঠন হয় এবং আরএনএ থেকে প্রোটিন গঠন হয় এবং বিভিন্ন রকমের জৈব রাসায়নিক পদার্থের সৃষ্টি হয়, যেটা নতুন যে কোষ তৈরি হচ্ছে তার জন্য প্রয়োজনীয়। এরপরে কোষের সংখ্যা বৃদ্ধি, মানে এককোষীয় জীব মানে ইউনিসেলুলার অর্গানিজমসের মধ্যে এই কোষ বিভাজনের মাধ্যমে নতুন অর্গানিজম তৈরি হয়। তাহলে কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে সামগ্রিক জীবদেহের আয়তনেরও বৃদ্ধি ঘটে। জননের একক গঠন, মানে মাল্টিসেলুলার অর্গানিজমসে অর্থাৎ বহুকোষী জীবে কোষ বিভাজনের মাধ্যমে জনন একক মানে গ্যামেট অথবা রেণু মানে পোলেন গ্রেন তৈরি হয়। জননের এই একক থেকেই নতুন জীবন বা অফস্প্রিং বা অপত্য জীবের সৃষ্টি হয়। জীবের সংখ্যা বৃদ্ধি, জনন একক থেকে মানে গ্যামেট থেকে নতুন জীবন তৈরি হয়, অপত্য জীব গঠিত হয়। এর ফলে প্রাণী সংখ্যা বেড়ে যায় বা বৃদ্ধি ঘটে। তাহলে এই হলো মৌলিক বৈশিষ্ট্য জননের। এবারে আমরা জননের ইম্পর্টেন্স কি সেগুলো একটু আলোচনা করে নেব। প্রথম হলো সংখ্যা বৃদ্ধি। জননের মাধ্যমে জীব নিজের প্রজাতি অর্থাৎ নিজের স্পিসিসের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে বংশ রক্ষা করে। এর ফলে জীবের বংশের ধারাবাহিকতা বজায় থাকে। তারপর প্রজাতির অস্তিত্ব রক্ষা। প্রকৃতির নিয়মে জীবের মৃত্যু হলেও জননের মাধ্যমে যে নতুন প্রাণ সৃষ্টি হয়, জীব সংশ্লিষ্ট প্রজাতির জিনগত বৈশিষ্ট্য বহন করে সেই নতুন প্রাণ ও প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখে। বংশগতি। জননের দ্বারা প্যারেন্টাল জেনারেশন থেকে প্রাপ্ত যে সদৃশ বা প্রায় সদৃশ বৈশিষ্ট্য সম্পন্ন এক বা একাধিক জীব সৃষ্টির মাধ্যমে জীব তার বংশগতির ধারাকে বজায় রাখে। প্রকৃতিতে জীবের ভারসাম্য রক্ষা। জীবের জন্মের পর বৃদ্ধি, পরিণতি, বার্ধক্য ও মৃত্যু ক্রমানুসারে ঘটে। পরিণতির পর একটি জীব প্রজনন ক্ষমতা লাভ করে, কিন্তু অনেক সময় দেখা যায় রোগ, শিকার ইত্যাদি নানা কারণে অনেক জীবের পরিণতির আগেই মৃত্যু হয়। তাই জনন জীবের মৃত্যুজনিত সংখ্যা হ্রাস পূরণ করে এবং অপত্য জীব সৃষ্টির মাধ্যমে প্রকৃতিতে জীবের সংখ্যার ভারসাম্য বজায় রাখে। জিনের সঞ্চারণ ও অস্তিত্ব রক্ষা। জননের দ্বারা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে ডিএনএ বা আরএনএ সঞ্চারিত হয়, অর্থাৎ এই পদ্ধতির সাহায্যে ওই জীবের জিনগুলি তার পরের জেনারেশন মানে তার সন্তানদের মধ্যে সঞ্চারিত হয়। এইভাবেই
একটি প্রজাতির নির্দিষ্ট বৈশিষ্ট্য নির্ধারক জিনগুলি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যায় ও প্রকৃতিতে থেকে যায়। তারপর প্রকরণ ও অভিব্যক্তিতে সহায়তা। যৌন জননের মাধ্যমে মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে যে আপত্য জীব তৈরি হয় বা অফস্প্রিং তৈরি হয় তার নানা বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে, যার ফলে প্রজাতির মধ্যে প্রকরণ বা ভেরিয়েশন দেখা যায়। এই প্রকরণ জীবের অভিযোজন ও জৈব অভিব্যক্তির জন্য একান্ত প্রয়োজন। মানে যখন প্যারেন্টাল জেনারেশন থেকে জিন পাস অন হয় বা পরের জেনারেশনে যায়, তখন অনেক রকমের বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে, তার থেকে ভেরিয়েশন দেখা যায়। আর এই ভেরিয়েশন অ্যাডাপ্টেশন এবং অর্গানিক এভলিউশনের জন্য খুব প্রয়োজন। পরিব্যক্তির সম্ভাবনা। জননের মাধ্যমে অপত্য জীব সৃষ্টির সময় অপত্য জীবের জিনের হঠাৎ কোনো পরিবর্তন ঘটতে পারে। এই পরিব্যক্তিকে মিউটেশন বলা হয়। এর ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য সৃষ্টির সম্ভাবনা থাকে। জনন পদ্ধতির প্রকারভেদ মানে মোডস অফ রিপ্রোডাকশন। জীবজগতে সকল জীবেই জননের মূল বৈশিষ্ট্যগুলি দেখা গেলেও বিভিন্ন জীবে পদ্ধতিগতভাবে জননের প্রকারভেদ লক্ষ্য করা যায়। এই জনন প্রক্রিয়াগুলিকে মূলত দুভাগে ভাগ করা যায়, যেমন যৌন জনন অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন এবং অযৌন জনন মানে আসেক্সুয়াল রিপ্রোডাকশন। এছাড়াও গাছেদের ক্ষেত্রে বিশেষ ধরনের আসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়, যেটাকে আমরা বলে থাকি অঙ্গজ জনন মানে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। কিছু কিছু গাছেদের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে অপুংজনী অর্থাৎ পার্থেনোজেনেসিস নামে বিশেষ ধরনের আসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়। এরপরে আমরা বিভিন্ন জনন পদ্ধতিগুলো বিস্তারিত আলোচনা করব। এই স্লাইডটিতে আমরা দেখতে পাচ্ছি জননের বিভিন্ন ধরনের প্রকারভেদ দেখানো হয়েছে। আগেই আমরা বলেছি যে জনন দু ধরনের হয়, মেনলি আসেক্সুয়াল রিপ্রোডাকশন আর সেক্সুয়াল রিপ্রোডাকশন। তার সাথে আমরা এটাও পড়েছি যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয় গাছেদের ক্ষেত্রে এবং পার্থেনোজেনেসিসও হয় কিছু কিছু গাছ এবং প্রাণীদের ক্ষেত্রে। এবারে আমরা যৌন জনন সম্পর্কে আলোচনা করব মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ যৌন জননে দুটি বিপরীতধর্মী জনন কোষের প্রয়োজন হয় এবং এই বিপরীতধর্মী জনন কোষ যখন একসঙ্গে যুক্ত হয় তার ফলে যে অপত্য জীব সৃষ্টি হয় সেই ধরনের জননকে আমরা যৌন জনন বলে থাকি। তাহলে এখানে বিপরীত ধর্ম জনন কোষ বলতে আমরা বলতে চাইছি একটি পুরুষ জনন কোষ অর্থাৎ মেল গ্যামেট এবং একটি স্ত্রী জনন কোষ অর্থাৎ ফিমেল গ্যামেট যখন ইউনাইটেড হয় বা একসাথে যুক্ত হয় তার ফলে যে অফস্প্রিং তৈরি হয় মানে অপত্য জীব যে সৃষ্টি হয় সেই পদ্ধতিকে আমরা যৌন জনন বলি। যৌন জনন নর্মালি উন্নত গাছেদের ক্ষেত্রে অথবা এবং উন্নত প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে অনুন্নত জীবদেহেও যৌন জনন দেখা যায়, যেমন মিউকার, স্পাইরোগাইরা, প্যারামেসিয়াম, হাইড্রা, এগুলো সবই অনুন্নত অর্গানিজম। তো এদের ক্ষেত্রেও আমরা যৌন জনন দেখতে পাই। যৌন জনন তিনটি নামের দ্বারা পরিচিত: অ্যাম্ফিমিক্সিস, সিনজেনেসিস এবং অ্যাম্ফিগোনি। অ্যাম্ফিমিক্সিস একটি গ্রিক শব্দ। অ্যাম্ফি মানে উভয় এবং মিক্সিস মানে সংযুক্ত। যখন
দুটি বিপরীত ধর্ম জনন কোষের উভয় জনন কোষের সংযুক্তি হয়, তখন একটি নতুন প্রাণী সৃষ্টি হয়। সিনজেনেসিস এটিও একটি গ্রিক শব্দ। সিন মানে একসঙ্গে, জেনেসিস মানে উৎপত্তি। অ্যাম্ফিগোনি এটিও একটি গ্রিক শব্দ। এর অর্থ হচ্ছে অ্যাম্ফি মানে উভয়, গনি মানে উৎপত্তি। তাহলে এই তিনটি শব্দেরই অর্থ একই। এরপরে আমরা দেখব যে সমস্ত প্রাণী যৌন জনন করতে সক্ষম, তাদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বয়সের পর যৌন কার্য সম্পন্ন করা সম্ভব। এই বয়সের আগের পর্যায়কে বলা হয় অপরিণত দশা, অর্থাৎ জুভেনাইল ফেজ। তার মানে যে সমস্ত প্রাণী সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, তাদের একটা বয়সের আগে যৌনাঙ্গ অথবা জনন একক মানে গ্যামেট পরিণত হয় না, যার জন্য একটা নির্দিষ্ট বয়সের পরেই যখন রিপ্রোডাক্টিভ ম্যাচিউরিটি অর্থাৎ জননাঙ্গ ম্যাচিওর হয় এবং গ্যামেট তৈরি হয়, তারপরেই তারা এই ধরনের রিপ্রোডাকশন করতে সক্ষম হয়। গাছেদের ক্ষেত্রে এই দশা অর্থাৎ যখনও ম্যাচিওরিটি হয়নি, রিপ্রোডাক্টিভ ম্যাচিওরিটি হয়নি, সেই সময়কে গাছেদের ক্ষেত্রে বলা হয় অঙ্গজ দশা অর্থাৎ ভেজিটেটিভ ফেজ। যৌন জননের বৈশিষ্ট্য। যৌন জননের ক্ষেত্রে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি দেখা যায়। পিতামাতার উপস্থিতি। এই ধরনের জননে অফস্প্রিং অথবা অপত্য সৃষ্টি করার জন্য সাধারণত দুটি প্যারেন্টের অংশ নেয়। এক্ষেত্রে পিতা অর্থাৎ মেল প্যারেন্ট ও মাতা ফিমেল প্যারেন্ট যথাক্রমে পুং ও স্ত্রী জনন কোষ মানে মেল ও ফিমেল গ্যামেট আদান প্রদানের মাধ্যমে জননে অংশগ্রহণ করে। কিছু নিম্ন শ্রেণীর প্রাণী ও বেশিরভাগ গাছ উভলিঙ্গ হয়, ফলে এদের ক্ষেত্রে একই দেহে অর্থাৎ নিজের দেহের মধ্যেই মেল এবং ফিমেল গ্যামেট তৈরি হয়। তাই যৌন জননের জন্য এদের অপর একটি জীবদেহের প্রয়োজন হয় না, এদের একটিমাত্র জীবদেহেই জনন সম্পন্ন হয়। তবে কিছু প্রাণী যেমন কেঁচো উভলিঙ্গ হওয়া সত্ত্বেও তাদের যৌন জননের জন্য অপর একটি জনন সঙ্গীর প্রয়োজন হয়। এক্ষেত্রে একটি প্রাণী পুরুষ এবং আরেকটি প্রাণী স্ত্রী সঙ্গীর মতন আচরণ করে। জনন কোষ বা গ্যামেট। যৌন জননে অংশগ্রহণকারী হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট কোষগুলিকে জনন কোষ বা গ্যামেট বলে। গ্যামেট হল যৌন জননের একক বা রিপ্রোডাক্টিভ ইউনিট। নিম্ন শ্রেণীর জীবে একই ধরনের গ্যামেট থাকলে উচ্চ শ্রেণীর জীবে সচল মানে মোটাইল, ক্ষুদ্রাকার ছোট পুরুষ গ্যামেট মানে মেল গ্যামেট বা শুক্রাণু এবং তৈরি হয় এবং আকারে বড় নন মোটাইল স্ত্রী গ্যামেট অর্থাৎ ডিম্বাণু দেখা যায়। কোষ বিভাজন। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে গ্যামেট তৈরির সময় মিয়োটিক সেল ডিভিশন অর্থাৎ মিয়োসিস হয়। মিয়োটিক সেল ডিভিশন হয়। মিয়োসিসের মাধ্যমে জনন মাতৃকোষের বিভাজন ঘটে। গ্যামেট গঠনের প্রক্রিয়াকে গ্যামেটোজেনেসিস বলে। মিয়োসিস বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা প্যারেন্ট
সেলের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। পরে ফার্টিলাইজেশনের মাধ্যমে জাইগোট তৈরির সময় এই সংখ্যার আবার ডাবল হয়ে যায় বা দ্বিতীয়করণ ঘটে। এইভাবে অপত্য জীবে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, মানে সেম থাকে। দুটি গ্যামেটের সংযুক্তির পর গঠিত জাইগোট মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হয়ে নতুন জীব সৃষ্টি করে। নিষেক অর্থাৎ ফার্টিলাইজেশন। সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় যে পদ্ধতির মাধ্যমে হ্যাপ্লয়েড ক্রোমোজোম যুক্ত মেল এবং ফিমেল গ্যামেট দুটি যুক্ত হয় বা ফিউজ করে তাকে বলা হয় ফার্টিলাইজেশন। ভ্রূণাণু বা জাইগোট। যৌন জননে নিষেকের মাধ্যমে বা ফার্টিলাইজেশনের মাধ্যমে দুটি জনন কোষ সংযুক্ত হয়ে যে ডিপ্লয়েড কোষ সৃষ্টি করে, মানে দুটি হ্যাপ্লয়েড কোষ ইউনাইট হয়ে যখন ডিপ্লয়েড কোষ সৃষ্টি করে তাকে জাইগোট বলা হয়। তাহলে পুরুষ গ্যামেট অর্থাৎ মেল গ্যামেট হ্যাপ্লয়েড এবং ফিমেল গ্যামেট মানে স্ত্রী গ্যামেট হ্যাপ্লয়েড, এবং যখন এই দুটি হ্যাপ্লয়েড গ্যামেট একত্রিত হয় বা ফিউজ হয় তখন একটি ডিপ্লয়েড সেল তৈরি হয় এবং তাকে বলা হয় জাইগোট। জাইগোট থেকে পরিস্ফুরণের মাধ্যমে পূর্ণাঙ্গ একটি প্রাণী তৈরি বা সৃষ্টি হয়। ধীর গতি। যৌন জনন সময় সাপেক্ষ, অর্থাৎ এটি হলো ধীর গতির জনন পদ্ধতি। সেই জন্য এই জননের দ্বারা উৎপন্ন অপত্যের সংখ্যাও কম। প্রকরণ। যৌন জননে গ্যামেটোজেনেসিসের সময় ক্রসিং ওভারের কারণে নতুন বৈশিষ্ট্য বা ভেরিয়েশনের সৃষ্টি হয় যা অভিব্যক্তির সহায়ক। নিষেকের সময় দুটি ভিন্ন জীবের ক্রোমোজোম সেট জাইগোটে আসার জন্য অফস্প্রিং এর মধ্যে জিনগতভাবে পিতামাতার থেকে অনেকটাই ভিন্ন হয়। অভিযোজন ক্ষমতা। প্রকরণ সৃষ্টির কারণে যৌন জনন দ্বারা সৃষ্ট জীব উচ্চ অভিযোজন ক্ষমতা সম্পন্ন হয়। যৌনক্রম। কোনো জীবের জীবনচক্রে অযৌন জননকারী যনু ও যৌন জননকারী যনু পর্যায়ক্রমে আবর্তিত হওয়াকে যৌনক্রম অর্থাৎ অল্টারনেশন অফ জেনারেশন বলে। যৌন জননের ফলে জীবনচক্রে যৌনক্রম দেখা যায়। এবারে যৌন জননে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি কেন হয়, তার হওয়ার কারণ তিনটি। এক হচ্ছে গ্যামেটোজেনেসিস, মানে যখন গ্যামেট ফর্মেশন হচ্ছে, মানে মিয়োসিস ডিভিশনের সময়, মিয়োটিক ডিভিশনের সময় ক্রসিং ওভার হয় এবং রিকম্বিনেশন হয়, সেটি একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে নিষেককালে মানে ফার্টিলাইজেশনের সময় দুটি ভিন্ন প্যারেন্ট সেলের থেকে ক্রোমোজোম সেট আসে এবং এসে ডিপ্লয়েড সেট তৈরি হয় জাইগোটের মধ্যে। এবং 3 নম্বর কারণ হচ্ছে মিউটেশন, হঠাৎ কোনো চেঞ্জ জিনের মধ্যে, যেটাকে আমরা মিউটেশন বলি। এই তিনটি কারণের জন্য সেক্সুয়াল রিপ্রোডাকশনে বা যৌন জননে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। যৌন জননের প্রকারভেদ। যৌন জনন দু ধরনের হয়, সিনগ্যামি এবং কনজুগেশন। সিনগ্যামি অর্থাৎ যে যৌন জনন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ভিন্নধর্মী হ্যাপ্লয়েড জননকোষ দুটি স্থায়ী ও সম্পূর্ণভাবে সংযুক্ত হয়ে জাইগোট গঠন করে তাকে সিনগ্যামি বলা হয়। জননকোষ বা গ্যামেটের আকার, আকৃতি ও প্রকৃতির ভিত্তিতে সিনগ্যামি 3 ধরনের হয়।
আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি। আইসোগ্যামি একটি গ্রিক শব্দ। আইসো মানে ইকুয়াল বা সমান এবং গ্যামাস মানে ম্যারেজ অর্থাৎ মিলন। যে যৌন জননে আয়তন আকৃতি দুটোই সমান থাকে জনন কোষগুলির, এবং এই ধরনের জনন কোষ যেগুলি আকৃতি এবং আয়তনের সমান, তারা যখন পরস্পর সংযুক্ত হয়ে একটি জাইগোট বা ভ্রূণ তৈরি করে তাকে আমরা আইসোগ্যামি বলি, যেমন স্পাইরোগাইরা, বিউটার। এরপরে অ্যানাইসোগ্যামি। অ্যানাইসোগ্যামি একটি গ্রিক শব্দ। অ্যান মানে উইদাউট, আইসো মিনস ইকুয়াল, গ্যামাস মানে ম্যারেজ। যে যৌন জননে সম আকৃতি, ভিন্ন আয়তন মানে সাইজ এবং ভিন্ন চলন ক্ষমতা সম্পন্ন দুটি জনন কোষ সংযুক্ত হয়ে জাইগোট সৃষ্টি করে তাকে অ্যানাইসোগ্যামি বলে। এই প্রকার জননে একটি জনন কোষ আকারে ছোট হয়, মাইক্রোগ্যামেট বলি তাকে আমরা, এবং অন্যটি আকারে অপেক্ষাকৃত বড় হয়, তাকে আমরা ম্যাক্রোগ্যামেট বলি। যেমন ক্লামাইডোমোনাসে এই ধরনের যৌন জনন দেখা যায়। এরপরে উগ্যামি। উগ্যামির ক্ষেত্রে উগ্যামি একটি গ্রিক শব্দ। উন মানে এগ এবং গ্যামাস মানে ম্যারেজ। যে যৌন জনন প্রক্রিয়ায় ভিন্ন আকৃতি ও আয়তনের দুটি জনন কোষ সংযুক্ত হয়ে জাইগোট বা অপত্য সৃষ্টি করে তাকে উগ্যামি বলা হয়। এই প্রকার যৌন জননে মেল গ্যামেট আকারে ক্ষুদ্র, ছোট এবং সচল হয়, মানে মোটাই হয়, এবং ডিম্বাণু মানে এগ বা ফিমেল গ্যামেট আকারে বড় এবং নিশ্চল হয়, মানে ইমমোবাইল হয়, মুভ করতে পারে না। এই দুই গ্যামেটের ফার্টিলাইজেশনের ফলে যে জাইগোট সৃষ্টি হয় তাকে আমরা উৎপর বলি। এক্সাম্পল ইডোগোনিয়াম বলবক, এই ধরনের অর্গানিজমের মধ্যে উগ্যামি দেখা যায়। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একদিকে ইংরাজিতে লেবেলিং করা আছে আর একদিকে বাংলায় লেবেলিং করা আছে। তো এখানে আমরা 3 ধরনের সিনগ্যামি দেখতে পাচ্ছি। প্রথম সিনগ্যামি মানে আইসোগ্যামিতে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ছবিতে যে দুটি গ্যামেট আছে, দুটি গ্যামেটই একই রকম দেখতে এবং একই রকম সাইজের। তারা যখন এবং একটিকে প্লাস এবং আরেকটিকে মাইনাস বলে ডিনোট করা হয়েছে, এবং তারা যখন যুক্ত হচ্ছে একে অপরের সঙ্গে তারা একটি জাইগোট তৈরি করছে। এইটি আইসোগ্যামিতে দেখা যায়। এরপরে অ্যানাইসোগ্যামি। অ্যানাইসোগ্যামিতে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি গ্যামেট রয়েছে, একটিকে স্ত্রী গ্যামেট এবং একটিকে পুরুষ গ্যামেট বলা হচ্ছে। স্ত্রী গ্যামেটটি আয়তনে বড়, সাইজে বড়, এবং পুরুষ গ্যামেটটি আয়তনে ছোট। এই দুটি গ্যামেট যখন একসাথে যুক্ত হচ্ছে তখন তারা জাইগোট তৈরি করছে এবং একে আমরা অ্যানাইসোগ্যামি বলছি। এবং উগ্যামির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটি গ্যামেট আছে, যে ফিমেল গ্যামেট মানে ডিম্বাণু বা এগ, সেটির কোনো ফ্ল্যাজেলা নেই, এই ফ্ল্যাজেলাগুলো নেই, তার মানে তারা মুভমেন্ট করতে পারে না, তারা ইমমোবাইল এবং তারা আকারে বা সাইজেও বড়। এবং আরেকটি যেটি শুক্রাণু বলে আছে মানে মেল গ্যামেট, সেটি মুভমেন্ট করতে পারে, মানে মোটাই এবং সাইজে ছোট। তাহলে এই ধরনের গ্যামেট যখন ফিউজ করে তখন তাকে আমরা সেই ধরনের সিনগ্যামিকে আমরা বলি উগ্যামি। আর যে গ্যামেটটি তৈরি হচ্ছে সেই গ্যামেটটিকে আমরা বলি উৎপর। গ্যামেটের উৎস অনুসারে সিনগ্যামি আবার দু ধরনের হয়, এন্ডোগ্যামি এবং এক্সোগ্যামি। এন্ডোগ্যামি একটি গ্রিক শব্দ। এন্ডো মানে উইদিন, গ্যামাস মানে ম্যারেজ। যে যৌন জননে একই প্যারেন্টের শরীর থেকে দু ধরনের জনন কোষ অর্থাৎ গ্যামেট সৃষ্টি হয় এবং তারা ইউনাইট করে একই দেহের মধ্যে বা একই প্যারেন্টের মধ্যে করে, তার থেকে জাইগোট তৈরি হয়, সেই ধরনের
সিনগ্যামিকে বলা হয় এন্ডোগ্যামি। এক্ষেত্রে সেলফ ফার্টিলাইজেশন হয়, কারণ এক্ষেত্রে একই দেহে ফার্টিলাইজেশন হচ্ছে, সেই জন্য তাকে সেলফ ফার্টিলাইজেশন বলছে। এই ধরনের সিনগ্যামি উভলিঙ্গ জীবে দেখা যায়, যেমন ফুল সৃষ্টিকারী উদ্ভিদ, মটর। প্রাণীদের মধ্যে যেমন ফিটাকৃমিতে এই ধরনের সিনগ্যামি দেখা যায়। এরপরে আসছি এক্সোগ্যামি। এক্সো মানে আউটসাইড, গ্যামাস মানে ম্যারেজ। তাহলে যে যৌন জননে দুটি ভিন্ন প্যারেন্ট অর্গানিজমের থেকে দুটি জনন কোষ তৈরি হচ্ছে বা দু ধরনের গ্যামেট তৈরি হচ্ছে, তারপরে সেই দু ধরনের গ্যামেট যখন ইউনাইট করছে তাকে এক্সোগ্যামি বলা হয়। এই ফার্টিলাইজেশনের প্রক্রিয়াকে বলা হয় ক্রস ফার্টিলাইজেশন। এক্সোগ্যামি সাধারণত ইউনিসেক্সুয়াল অর্গানিজম মানে একলিঙ্গ জীবে দেখা যায়। উদাহরণ যেমন গাছেদের ক্ষেত্রে পেঁপে, তাল, এবং প্রাণীদের ক্ষেত্রে ব্যাঙ, মাছ, মানুষ এদের ক্ষেত্রে দেখা যায়। এবারে আমরা কনজুগেশন অথবা সংযুক্তি বা সংশ্লেষ নিয়ে আলোচনা করব। যে যৌন জনন প্রক্রিয়ায় একই প্রজাতিভুক্ত দুটি জীব অস্থায়ীভাবে যুক্ত হয়ে জেনেটিক পদার্থের মিলন ঘটিয়ে অপত্য জীব সৃষ্টি করে তাকে সংযুক্তি বা সংশ্লেষ বলে। এটি এক প্রকার অনুন্নত যৌন জনন পদ্ধতি। এই প্রকার মিলনে অংশগ্রহণকারী জীবকে কনজুগেন্ট বলা হয় এবং উৎপন্ন ডিপ্লয়েড কোষটিকে জাইগোস্পোর বলা হয়। এই ধরনের জনন স্পাইরোগাইরা, মিউকর, প্যারামিশিয়াম এর মধ্যে দেখা যায়। আমরা এখানে দুটি প্রাণীর মধ্যে কনজুগেশন পদ্ধতি কিভাবে হচ্ছে দেখে নেব। প্রথমে আমরা দেখব প্যারামিশিয়ামে কি হচ্ছে। প্যারামিশিয়াম প্রধানত আসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জনন পদ্ধতিতে রিপ্রোডিউস করে, নতুন প্রাণ সৃষ্টি করে। কিন্তু বহুদিন ধরে এই একই পদ্ধতিতে তারা বংশবৃদ্ধি করতে থাকে বলে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। সেই সময় তারা এই কনজুগেশনের মাধ্যমে, কনজুগেশনের সাহায্যে তাদের বংশ বিস্তার করে। এক্ষেত্রে দুটি কনজুগেন্ট প্যারামিশিয়াম পরস্পর একে অপরের কাছে আসে এবং ওরাল গ্রুভ বা ওরাল পৃষ্ঠের সাহায্যে এরা সংযুক্ত হয় অস্থায়ীভাবে। এদের দেহে দুটি নিউক্লিয়াস আছে, একটি হচ্ছে ম্যাক্রোনিউক্লিয়াস ও আরেকটি মাইক্রোনিউক্লিয়াস থাকে। এই পদ্ধতিতে জননের সময় প্রথমে দুটি প্যারামিশিয়ামের ডিপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াসগুলি বৃদ্ধিপ্রাপ্ত হয়। তারপর মিয়োসিস বিভাজনের মাধ্যমে ডিপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াই থেকে 4টি অপত্য হ্যাপ্লয়েড নিউক্লিয়াই সৃষ্টি হয়। এরপর প্রতিটি কনজুগেন্টের দেহে 3টি করে অপত্য নিউক্লিয়াই নষ্ট হয়ে যায়। অবশিষ্ট হ্যাপ্লয়েড নিউক্লিয়াস দুটি মাইটোসিস বিভাজন হয় এবং এর ফলে উৎপন্ন নিউক্লিয়াসই দুটির সংযুক্তি নালীর মাধ্যমে আদান প্রদান হয়, একটা থেকে আরেকটায় চলে যায়। ফলে ডিপ্লয়েড নিউক্লিয়াস গঠিত হয়, যা পুনরায় বিভাজিত হয়ে 4টি আরও অপত্য ডিপ্লয়েড নিউক্লিয়াস গঠন করে। ইতিমধ্যে অংশগ্রহণকারী দুটি জীবেই ম্যাক্রোনিউক্লিয়াস দুটি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় ও অবশেষে 4টি অপত্য ডিপ্লয়েড নিউক্লিয়াসের 4টি বড় হয়ে 4টি ম্যাক্রোনিউক্লিয়াস সৃষ্টি করে এবং অবশেষে একটি ম্যাক্রো ও একটি মাইক্রোনিউক্লিয়াস সমেত 4টি অপত্য সৃষ্টি হয়।
এরপরে আমরা পরের পাতায় দেখে নেব কিভাবে তারা এই পদ্ধতিটি করে একটি ছবির মাধ্যমে। এই ছবির মধ্যে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে কিভাবে দুটি প্যারামেশিয়াম কনজুগেশন পদ্ধতির মাধ্যমে নতুন প্রাণ সৃষ্টি করছে। এবারে আমরা স্পাইরোগাইডার মধ্যে কনজুগেশন কিভাবে হয় সেই পদ্ধতিটি দেখে নেব। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি দুটি স্পাইরোগাইডা পাশাপাশি আছে এবং তাদের মধ্যে একটি কনজুগেশন টিউব তৈরি হয়েছে। এই কনজুগেশন টিউবের মাধ্যমে একটি স্পাইরোগাইডা থেকে আরেকটির মধ্যে নিউক্লিয় পদার্থ আদান প্রদান হচ্ছে এবং তার ফলে জাইগোস্পোর তৈরি হচ্ছে। অনুকূল পরিবেশ পেলে এই জাইগোস্পোরগুলি থেকে অপত্য স্পাইরোগাইডা সৃষ্টি হয়। এখানে আমরা সেই পদ্ধতিটি এই ছবির মাধ্যমে দেখে নেব। এখানে তোমরা আরো বিস্তারিতভাবে দেখতে পাচ্ছ যে প্রথমত দুটি স্পাইরোগাইডা ফিলামেন্ট পাশাপাশি এসে থাকে, তারপরে তাদের মধ্যে এভাবে কনজুগেশন টিউব ধীরে ধীরে তৈরি হয় এবং কনজুগেশন টিউব যখন পুরোপুরি তৈরি হয়ে যায় তাদের মধ্যে একটা সংযোগ স্থাপন হয় এবং সেই সংযোগের মাধ্যমে তাদের যে নিউক্লিয়ার মেটেরিয়াল সেইগুলি একটি থেকে আরেকটির মধ্যে চলে যায় এবং তারপরে গিয়ে জাইগোস্পোর তৈরি করে। এইভাবে নতুন স্পাইরোগাইডা সৃষ্টি হয়। যৌন জননের বিভিন্ন পর্যায়। জীবনচক্রে পরিণতি লাভের ফলে সকল প্রকার যৌন জননকারী জীবের দেহে মূল ঘটনাগুলি প্রায় একই রকম। সেই অনুসারে যৌন জননের 5টি পর্যায় দেখা যায়। এই পর্যায়গুলি হল গ্যামেটোজেনেসিস বা জনন কোষ সৃষ্টি। এই পর্যায়ে কি হয় না পুরুষ ও স্ত্রী দেহে জননাঙ্গে অর্থাৎ পুরুষ দেহে টেস্টিস এবং স্ত্রী দেহে ওভারি, তাদের মধ্যে শুক্রাণু এবং স্ত্রী জনন কোষ অর্থাৎ ডিম্বাণু তৈরি হয়। প্রতিটি জনন কোষে বা গ্যামেটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। এর পরের পর্যায় হচ্ছে ট্রান্সফার অফ গ্যামেট, মানে পুরুষ ও স্ত্রী গ্যামেট দুটি বিভিন্ন পদ্ধতির দ্বারা পরস্পর একসাথে মিলিত হয়। কয়েকটি ব্যতিক্রম ছাড়া সাধারণত মেল গ্যামেট বা পুরুষ জনন কোষ চলমান হয় বা মোটাইল হয় এবং স্ত্রী জনন কোষ নিশ্চল অথবা নন মোটাইল হয়। উদ্ভিদের ক্ষেত্রে জল, বাতাস এবং বিভিন্ন প্রাণীর সাহায্যে মেল গ্যামেট ফিমেল গ্যামেটের কাছে পৌঁছায়। পুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন প্রকার পরাগযোগ পলিনেশনের মাধ্যমে পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে পৌঁছয়। প্রাণী জগতেও গ্যামেট স্থানান্তরণের জন্য বিশেষ পদ্ধতি দেখা যায়। এর পরের পর্যায় হচ্ছে ফার্টিলাইজেশন অর্থাৎ নিষেক। এই পর্যায়ে মেল গ্যামেট অর্থাৎ পুং জনন কোষ ও ফিমেল গ্যামেট অর্থাৎ স্ত্রী জনন কোষের মিলন ঘটে এবং এই দুই হ্যাপ্লয়েড জনন কোষের মিলনে একটি ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। নিষেক সংঘটিত হওয়ার স্থলের ওপর নির্ভর করে নিষেক দু ধরনের হতে পারে, এক্সটার্নাল ফার্টিলাইজেশন এবং ইন্টারনাল ফার্টিলাইজেশন। এক্সটার্নাল ফার্টিলাইজেশনকে আমরা বাংলায় বলি বহির্নিষেক, অর্থাৎ যখন ফার্টিলাইজেশন জীবদেহের বাইরে ঘটে তাকে আমরা বলি বহির্নিষেক। যেমন ব্যাঙেদের ক্ষেত্রে, মাছ ইত্যাদি প্রাণীদের ক্ষেত্রে আমরা এই ধরনের নিষেক দেখতে পাই। এবং ইন্টারনাল ফার্টিলাইজেশন অর্থাৎ অন্তর্নিষেক
মানে যখন জীবদেহের ভেতরেই ফার্টিলাইজেশন বা নিষেক ঘটে তাকে আমরা অন্তর্নিষেক বলি। যেমন পায়রা, মানুষ ইত্যাদি প্রাণীর ক্ষেত্রে আমরা ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখতে পাই। এক্সটার্নাল ফার্টিলাইজেশনের ক্ষেত্রে কিছু অসুবিধাও আছে। কি অসুবিধা দেখে নেওয়া যাক। এই পদ্ধতিতে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট মানে শুক্রাণু ও ডিম্বাণু প্যারেন্ট বডির বাইরে আসে, প্যারেন্ট অর্গানিজমের বাইরে আসে। তাই উভয় জীবের জনন কোষ নির্গমন এক সময় যদি না হয়, একই টাইমে যদি না হয়, সেক্ষেত্রে ফার্টিলাইজেশন সম্ভাবনা কমে যায়। 2. এক্সটার্নাল ফার্টিলাইজেশন বা বহির্নিষেকের ক্ষেত্রে জল খুব ইম্পর্টেন্ট, কারণ জল দ্বারা সংগঠিত হয় এই ফার্টিলাইজেশন। জল যদি না থাকে অথবা জলের যদি খুব বেশি স্রোত হয়, তাহলে সেক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণু খুব সহজেই জলের স্রোতের সঙ্গে ভেসে যেতে পারে এবং সেক্ষেত্রে নিষেকের সম্ভাবনা কমে যায়। 3. এই প্রকার নিষেকে দেহের বাইরে নিষেক সম্পন্ন হয় বলে নিষেক সুনিশ্চিত করার জন্য প্যারেন্ট অর্গানিজমকে প্রচুর সংখ্যক জনন কোষ রিলিজ করতে হয় এবং যার অধিকাংশই নষ্ট হয়। তো এই প্রক্রিয়ায় প্রচুর সংখ্যক জনন কোষ উৎপাদন করতে গিয়ে প্যারেন্ট অর্গানিজমের অনেক এনার্জি, শক্তি অপচয় হয় এবং লাস্ট উৎপন্ন যে অফস্প্রিং বা যে নতুন অফস্প্রিং তৈরি হয় বা অপত্য জীব তৈরি হয়, তারা বেশিরভাগ সময় পরিণত হওয়ার আগেই খাদক দ্বারা আক্রান্ত হতে পারে। তাহলে এই হলো বহির্নিষেকের কিছু অসুবিধা। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একদিকে এক্সটার্নাল ফার্টিলাইজেশন, এখানে মাছেদের এক্সটার্নাল ফার্টিলাইজেশন বা নিষেক দেখানো হয়েছে, যেখানে একটি পুরুষ মাছ মেল গ্যামেট রিলিজ করছে এবং একটি স্ত্রী মাছ এগ বা ডিম্বাণু রিলিজ করছে এবং একই টাইমে যখন তারা শুক্রাণু এবং ডিম্বাণু তাদের শরীর থেকে ছাড়ছে, তখন একে অপরের সঙ্গে ইউনাইট করে বা ফার্টিলাইজ করে বা নিষেক করে জাইগোট তৈরি করে। এবং এক্ষেত্রে এখানে স্পঞ্জের ক্ষেত্রে ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখানো হয়েছে, মানে শরীরের ভেতরে যখন শুক্রাণু ঢুকছে এবং ভেতরেই জাইগোট তৈরি হচ্ছে, সেটাকে তখন আমরা বলছি ইন্টারনাল ফার্টিলাইজেশন। এর পরের পর্যায় হলো ভ্রূণ গঠন অর্থাৎ এমব্রায়োজেনেসিস। সকল যৌন জননকারী প্রাণীর জীবন শুরু হয় এককোষী ডিপ্লয়েড জাইগোটের থেকে। কোষ বিভাজন ও বিভেদকরণের মাধ্যমে এই জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয়। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি, যে যখন একটি মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট নিষেকের ফলে ইউনাইট করে একটি ডিপ্লয়েড জাইগোট তৈরি করছে, সেই জাইগোট বারংবার মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে বহুকোষী ভ্রূণে পরিণত হয়, মানে মাল্টিসেলুলার এমব্রায়োতে পরিণত হয়। এরপরে হচ্ছে ভ্রূণের বৃদ্ধি, ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো। কোষ বিভাজনের ফলে ভ্রূণ ক্রমশ বৃদ্ধি পায়, তার মানে ভ্রূণের আয়তন সমানে বাড়তে থাকে এবং পর্যায়ক্রমিক পরিবর্তনের মাধ্যমে শিশু বা অপত্য সৃষ্টি হয়। জাইগোটের বৃদ্ধির ধরন অনুসারে প্রাণীদের 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন ওভিপেরাস অ্যানিমাল, ভিভিপেরাস অ্যানিমাল এবং ওভোভিভিপেরাস অ্যানিমাল। যেসব প্রাণীদের ক্ষেত্রে মাতৃদেহের বাইরে নিষিক্ত ডিম্বাণুর মধ্যেই অপত্য জীবের পরিস্ফুরণ ঘটে, তাদের অন্ডজ প্রাণী বলে। অর্থাৎ যে সমস্ত প্রাণীরা ডিম পাড়ে এবং সেই ডিম থেকে নতুন প্রাণ সৃষ্টি হয় বা নতুন প্রাণ বেরিয়ে আসে, সেই ধরনের
প্রাণীদের আমরা ওভিপ্যারাস অ্যানিমালস বলি বা অন্ডজ প্রাণী বলি। যেমন সরীসৃপ, পাখি ইত্যাদি তারা অন্ডজ প্রাণী। এরপরে ভিভিপ্যারাস অ্যানিমাল, যে সমস্ত প্রাণীর নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট মাতৃদেহের ভিতরেই বৃদ্ধি লাভ করে এবং পূর্ণাঙ্গ অপত্য জীব জন্মগ্রহণ করে তাদের জরায়ুজ প্রাণী বলে। মানে এই ধরনের প্রাণী শরীরের ভেতরেই, মাতৃদেহের ভেতরেই জাইগোট থেকে একটি নতুন প্রাণ ধীরে ধীরে সৃষ্টি হয় এবং তাই এদেরকে বলা হয় জরায়ুজ প্রাণী। অপরিণত অবস্থায় জরায়ুর মধ্যে থাকায় অপত্য প্রাণীরা অনেক বেশি সুরক্ষিত অবস্থায় থাকে। এরা মাতৃদেহ থেকে পুষ্টিরস লাভ করে, যেমন সকল প্রকার স্তন্যপায়ী জীব। এবং শেষে ওভোভিভিপ্যারাস অ্যানিমাল অর্থাৎ অন্ডজ রায়ুজ প্রাণী। যেসব প্রাণীর ক্ষেত্রে নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট মাতৃদেহের ডিমের মধ্যে বৃদ্ধি পায় তাদের অন্ডজ রায়ুজ প্রাণী বলে। এক্ষেত্রে মাতৃদেহে জরায়ু অনুপস্থিত হওয়ায় জরায়ুর সঙ্গে ডিমের সংযোগ থাকে না এবং ভ্রূণ ডিমের কুসুম থেকে পুষ্টি লাভ করে। জরায়ুজ প্রাণীদের মতন এক্ষেত্রেও পূর্ণাঙ্গ অপত্য জীব জন্মগ্রহণ করে, যেমন হাঙর, শঙ্কর মাছ ইত্যাদি। যৌন জননের সুবিধা অসুবিধাগুলো এবারে আমরা একটু দেখব। প্রথমে সুবিধাগুলো আলোচনা করব। প্রথমত, এই জননে কোনো জীবগোষ্ঠীর সদস্যের জিনে মিউটেশনের সম্ভাবনা থাকে। উপকারী মিউটেশনগুলির জীবগোষ্ঠীর সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং অপকারী মিউটেশনগুলি বিলুপ্ত হয়ে যায়। যৌন জনন প্রক্রিয়ায় দুটি জীবের হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটের সংযুক্তির ফলে অপত্য জীবদেহে ভেরিয়েশন আসে। পরিব্যক্তি ও বৈচিত্র্যের ফলে সৃষ্ট প্রকরণগুলি অভিব্যক্তিকে সাহায্য করে। এই জননে সৃষ্ট অপত্য জীবগুলি উচ্চ জীবনী শক্তি সম্পন্ন হয়। সুবিধাজনক বৈশিষ্ট্যগুলির সাহায্যে এরা প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে বাঁচতে পারে। এবারে আমরা অসুবিধাগুলো একটু আলোচনা করব। যৌন জননে জীবের তথা গ্যামেটের মিলন পদ্ধতি অত্যন্ত জটিল। সেই জন্য যৌন জনন পদ্ধতিতে নিশ্চয়তা কম এবং অনেক গ্যামেটের অপচয়ও ঘটে। এটি ধীর গতির প্রক্রিয়া, তাই অনেক সময় নিয়ে ঘটে। যৌন জননে গ্যামেট গঠন, জননসঙ্গী সন্ধান প্রভৃতি নানা ঘটনায় অনেক শক্তি ব্যয় হয়। এই জনন পদ্ধতিতে কম সংখ্যক অপত্য বা অফস্প্রিং সৃষ্টি হয়। ফলে প্রাকৃতিক কারণে অপত্যের মৃত্যু হলে জীবগোষ্ঠীর সদস্যর সংখ্যা কমে যেতে পারে। তাহলে এই হলো আমাদের যৌন জননের সুবিধা এবং অসুবিধা। তোমাদের মিউটেশন অনেক সময় এই শব্দটি তোমরা দেখবে। মিউটেশন মানে হঠাৎ করে যখন জিনের মধ্যে কোনো রকমের বা ক্রোমোজোমের মধ্যে কোনো রকমের আকস্মিক স্থায়ী পরিবর্তন ঘটে, তার ফলে কিছু নতুন বৈশিষ্ট্য উদ্ভব হয়, সেইটাকে আমরা বলি মিউটেশন। তাহলে আজকে এই অবধি থাক। বাকি অংশটুকু এই চ্যাপ্টারে আমরা পরের দিন আলোচনা করব।